আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করি তখন গুগল ওই রিলেটেড বিভিন্ন তথ্য আমাদের সামনে দেখায়। লেটস সে আমরা গুগলে সার্চ করেছি হাউ টু ইট ফ্রুট ফর ওয়েট গেইন করার জন্য কিভাবে ফ্রুট খেতে হয়। এটার জন্য গুগল আমাদেরকে 133 মিলিয়ন রেজাল্ট দেখিয়েছে 0.62 সেকেন্ডের মধ্যে। এই 133 মিলিয়ন রেজাল্ট গুগল কিভাবে দেখাচ্ছে? সবার প্রথমে গুগল এই সাইটটাকে এখানে রেখেছে 1 নম্বর পজিশনে, এরপরে এটা 2 নম্বর পজিশনে, এরপরে কিছু ভিডিও আছে। এইভাবে 1 2 3 4 5 6 এরকম করতে করতে আমরা যদি একেবারে নিচের দিকে আসি, এইবার এরকম বিভিন্ন পেজে সাজিয়ে সাজিয়ে গুগল প্রায় 133 মিলিয়ন রেজাল্ট আমাদের সামনে নিয়ে এসেছে এই সার্চের জন্য। এবার কোশ্চেন হচ্ছে, এই 133 মিলিয়ন রেজাল্টের মধ্যে এই ওয়েবসাইটটা কেন প্রথমে আসলো? এটা তো 5 নাম্বারেও থাকতে পারতো, এটা তো 5,000 নাম্বারেও থাকতে পারতো। এটা 1 নাম্বার পজিশনে কেন আসলো? আবার এটা 2 নাম্বার পজিশনেই বা কেন আসলো? এরপরে বা এখানে একটা ভিডিওই বা কেন আসলো? এটা তো আগে পেছনেও যেতে পারতো। তাহলে এইটা এখানে কেন? এই যে কেনর অ্যান্সার, এই অ্যান্সারটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগল বেশ কিছু ক্রাইটেরিয়া বা বেশ কিছু বিষয় বিবেচনা করে এই র্যাঙ্কিংগুলোকে সাজিয়ে থাকে। যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো গুগল বিবেচনা করে এগুলোকেই বলা হয় র্যাঙ্কিং ফ্যাক্টর। প্রায় 200রও বেশি এরকম ফ্যাক্টর বিবেচনা করে গুগল এই ওয়েবসাইটের 1 2 3 4 যে ক্রমধারাটা আছে এই ক্রমধারাটা তৈরি করে। তবে গুগল কখনোই এই কি বিষয় দেখে সে এই ক্রমধারাটা বানায় এই বিষয়গুলো টোটালি পাবলিকলি রিভিল করে না। সো কোনো এসইও এক্সপার্ট যদি আপনাকে বলে গুগল যে 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সেটা আমি জানি, তাহলে বুঝতে হবে সে হয়তো সঠিক কথা বলতেছে না। তবে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, গুগলের বিভিন্ন ধরনের কোয়ালিটি কন্টেন্ট গাইডলাইন, এগুলো থেকে বেশ কিছু ধরনের র্যাঙ্কিং ফ্যাক্টর আইডেন্টিফাই করা যায় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো সঠিকভাবে অপটিমাইজ করলে আশা করা যায় ইনশাআল্লাহ যে আপনারা এই র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। তো আমরা আজকের পর্বে এরকম কিছু গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে জানবো। তবে তার আগে একটু ছোট্ট করে একটা অ্যান্সার দিয়ে নেই। আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো জেনে আসলে আমার কী লাভ? আমার কি 1 নম্বর পজিশনেই থাকা লাগবে? কেন আমি 5 নাম্বার 10 নাম্বার পজিশনে থাকবো? সমস্যা কোথায়? এখানে যে ব্যাপারটা, গুগলের যত ওপরে থাকা যায় ততই মানুষজন বেশি ক্লিক করে। যেমন মানুষজন সাধারণত যখন কোনো কিছু লিখে সার্চ করে তখন ম্যাক্সিমাম মানুষজন সাধারণত প্রথম যে 1 2 3টা যে রেজাল্ট, এই 3টা রেজাল্টের মধ্যেই সাধারণত মানুষজন ক্লিক করে এবং এই ওয়েবসাইটগুলোতে ঢোকে। এবং এই 3টার পরে যে রেজাল্টগুলো আছে সেগুলোতে ক্লিকের মাত্রা খুবই কম। এমনকি গুগলের সেকেন্ড থার্ড পেজে সাধারণত মানুষজন যায় না বললেই চলে, অলমোস্ট একেবারে জিরো, অর্থাৎ খুবই কম মানুষ গুগলের সেকেন্ড পেজ বা থার্ড পেজে যায়। যেমন আপনি যদি আপনার নিজেকে দিয়েই পরীক্ষা করেন, আপনি কি লাইফে কখনো গুগলের সেকেন্ড পেজে গেছেন? কোনো একটা জিনিস খুঁজে না পেলে সেকেন্ড পেজে কি কখনো গেছেন? হতে পারে আপনি নতুন করে অন্য কিছু লিখে সার্চ করেছেন, কিন্তু জেনারেলি কিন্তু আপনি সেকেন্ড পেজে যান না, তাই না? ঠিক একইভাবে গুগলের ম্যাক্সিমাম ক্লিকগুলো গুগলের একেবারে প্রথম যেই রেজাল্টটা থাকে সেই রেজাল্টেই মানুষজন ঢোকে। তার মানে আপনি যদি আলটিমেটলি এসইও থেকে বেনিফিট পেতে চান, আপনাকে গুগলের টপ পজিশনে আসতে হবে। একেবারে টপে আসা সম্ভব না হলেও অন্তত সেকেন্ড থার্ড বা ফোর্থ এই পজিশনগুলোতে আসতে হবে। এই জন্যই এই বিষয়গুলো জানা জরুরি যে কিভাবে টপে আসতে পারেন। তো গুগল যে সকল বিষয় বিবেচনা করে র্যাঙ্কিং করে থাকে তার মধ্যে অন্যতম প্রধান বিষয়টা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি। আপনি যে আর্টিকেলটা লিখতেছেন সেটা যদি কোয়ালিটিফুল, অরিজিনাল, ইউনিক না হয় তাহলে আলটিমেটলি সেই আর্টিকেল লিখে তেমন কোনো লং টাইম বেনিফিট আশা করা যায় না। কারণ গুগল সবসময় চায় তার এখানে যে মানুষজন সার্চ করে তারা যেন কোয়ালিটিফুল কন্টেন্ট খুঁজে পায়। তো আপনার ওয়েবসাইটে যেটাই থাকবে সেটা যেন অবশ্যই কোয়ালিটিফুল হয়। যে সার্চ করতেছে তার সার্চের প্রশ্নের উত্তর যেন আপনার কন্টেন্ট থেকে সঠিকভাবে এবং ডিটেলসে পাওয়া যায়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। কন্টেন্ট কোয়ালিটির পর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওভারঅল অথরিটি। মনে করুন আমি ম্যাঙ্গো নিয়ে কিছু একটা আর্টিকেল লিখলাম, আমের উপকারিতা বা আম সম্পর্কে একটা বেশ কিছু লিখলাম, খুব ভালো করে লিখেছি, খুবই ভালো হয়েছে। কিন্তু বাংলাদেশের একজন প্রখ্যাত আম বিজ্ঞানী সেও এই আম সম্পর্কে কিছু একটা লিখলো। দুইজনের এই আর্টিকেলটাই গুগল ইন্ডেক্স করলো বা গুগল ক্রল করলো। এখন বলেন তো এই বিষয়টা নিয়ে যখন কেউ গুগলে সার্চ দেবে তখন গুগল আমার লেখাটাকে উপরে রাখবে নাকি ওই যে বাংলাদেশের আম বিজ্ঞানী যিনি ম্যাঙ্গো রিলেটেড সায়েন্টিস্ট তার লেখাটাকে গুগল উপরে রাখবে? বলেন তো। আমার আর্টিকেলের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়েছে ওই সায়েন্টিস্ট স্যারের থেকে, তাহলে ওই সায়েন্টিস্ট স্যারের লেখাটা আমার লেখার পরে চলে যাওয়ার কথা না, কারণ আমার কন্টেন্টের কোয়ালিটি তো ভালো, তাই না?
কিন্তু জেনারেলি এরকম খুব কম হতে পারে। চান্স আছে যে ওই সায়েন্টিস্ট যিনি স্যার, ওনার রেজাল্টটাই ওপরে থাকবে, যদিও আমার লেখা তার থেকে ভালো। কেন? কারণ ওনার একটা অথরিটি আছে এই ইন্ডাস্ট্রিতে, উনি একজন সায়েন্টিস্ট। ওনার অথরিটির কারণে গুগল অনেক সময় চাইবে তার কন্টেন্টটাই ওপরে থাক, যদিও আমার কন্টেন্টটা কোয়ালিটিটা ভালো ছিল। এর কারণ আমাকে এই ইন্ডাস্ট্রিতে কেউ চেনে না, জানে না, আমার কোনো অথরিটি নেই। আমি আন্দাজে একটা লিখে দিলাম, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমার কোনো অথরিটি নাই, গুগল আমাকে কিভাবে ট্রাস্ট করবে, তাই না? অপরদিকে উনি একজন সায়েন্টিস্ট, ওনাকে মানুষজন চেনে, মানুষজন সম্মান করে, ওনার কথার একটা ভ্যালু আছে। তার মানে শুধু কন্টেন্টের কোয়ালিটি থাকলেই হবে না, আপনার ওয়েবসাইটের অথরিটি, আপনার ওয়েবসাইট কতজন মানুষ চেনে, ওয়েবসাইট সম্পর্কে কি বলে, ওয়েবসাইট কতজন মানুষ ফলো করতেছে, এই বিষয়গুলোও একটা বিবেচনার ব্যাপার। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে গুগল আবার কিভাবে বোঝে কার আবার অথরিটি কেমন, গুগলের কি এটা বোঝার অ্যাবিলিটি আছে? যদি আপনার মনে এই ভাবনাটা এসে থাকে, তাহলে আপনাকে বলে রাখতেছি, গোটা ইন্টারনেটে যা কিছু পাবলিক তার প্রায় সব কিছুই গুগলের কম বেশি জানা আছে। সো আপনি এটা ভাবার কোনো সুযোগে নেই যে একজন ব্যক্তি তার অথরিটি সম্পর্কে গুগল জানে না। ইনফ্যাক্ট আপনি অনলাইনে কি করেন না করেন, আপনার ওয়েবসাইটের কোথায় কোন তথ্য আছে, কার সাথে কোন লিঙ্ক আছে, এগুলো প্রায় অনেক তথ্যই গুগলের কাছে আছে, যা হয়তো আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন যে আমার সম্পর্কে এত তথ্য, যেটা হয়তো আমিও নোটিস করি নাই, সেটা গুগলের কাছে কিভাবে থাকে। তো যাই হোক, এরপরে আরেকটা বড় ব্যাপার হচ্ছে ইউজার ইন্টারাকশন। দেখেন, কন্টেন্টের কোয়ালিটি এটা তো মানুষ পড়লে বুঝতে পারে, কিন্তু সফটওয়্যার অর্থাৎ গুগল সে কিভাবে বুঝবে? তার বোঝার একটা সহজ উপায় হচ্ছে ইউজার ইন্টারাকশন। মনে করেন আমি এখানে যে সার্চটা করেছি, এই সার্চের জন্য গুগল 1 নম্বরে এই সাইটটাকে দেখিয়েছে। এখন আমি এই সাইটটাতে ঢুকলাম, এই সাইটে যে আর্টিকেলটা আছে পড়া শুরু করলাম, আমার কাছে মনে হলো যে আর্টিকেলটা ভালো না। তখন আমি কি করব? আমি এই যে ব্যাক বাটন, এখানে ক্লিক করে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে দ্বিতীয় যেই রেজাল্টটা আছে এটাতে ক্লিক করে প্রবেশ করব এবং এটা পড়ব। যখনই আমি কোনো একটা আর্টিকেলে ঢুকে ব্যাক করে চলে আসলাম, আর্টিকেলটা পুরোপুরি পড়লাম না, সেইটা গুগলের কাছে কি মিন করে? ডেফিনেটলি এটা মিন করতেছে এই আর্টিকেলটা নিশ্চয়ই সঠিক ইনফরমেশন দিতে পারতেছে না। কারণ আমি যেটা চাচ্ছি সেটা যদি আমাকে দিতে পারতো, তাহলে তো আমি আর ব্যাক করে চলে আসতাম না, আমি তো পুরো আর্টিকেলটা পড়তাম। যেহেতু আমি পড়ি নাই, তার মানে গুগল বুঝতে পারতেছে যে আমার এই সার্চের জন্য এই ওয়েবসাইটটা হয়তো পারফেক্ট সিলেকশন না, হয়তো দ্বিতীয় ওয়েবসাইটটা পারফেক্ট সিলেকশন, বা হয়তো 5 নাম্বার ওয়েবসাইটটা পারফেক্ট সিলেকশন। তখন গুগল এইরকম ইউজাররা কি ইন্টারাকশন করতেছে ওই আর্টিকেলের সাথে, এগুলোর ওপর বেস করে ওপরে নিচে রেজাল্টগুলোকে ওঠাতে নামাতে থাকবে। এইভাবে ইউজার ইন্টারাকশনের উপর বেস করে রেজাল্ট চেঞ্জ হতে পারে। এবার আপনি ভাবতে পারেন যে গুগল আবার এত কিছু ট্র্যাক করে যে কে কোথায় ক্লিক করলো, কে কোথায় ব্যাকে গেল। ইয়াস, শুধুমাত্র তাই না, আপনি একটা ওয়েবসাইটে কোন জায়গায় পড়তেছেন, কতটুকু স্ক্রল করতেছেন, কত সময় নিয়ে পড়তেছেন, অন্য কোনো পেজে যাচ্ছেন কিনা, A to Z ইন ডিটেলসে ট্র্যাক করা সম্ভব। শুধুমাত্র গুগল তো অনেক পরের কথা, ছোটোখাটো এখন এমন অনেক টুলস চলে এসেছে, যে টুলস দিয়ে আপনি ভিডিও আকারে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কোনো একজন লোক কি করতেছে। তার মানে বোঝেন, সেটা দিয়েই যদি দেখা যায় তাহলে গুগল তো আরও অনেক অ্যাডভান্স কোম্পানি, তো তারা কি পরিমাণে ট্র্যাক করতে পারে জাস্ট একটু ভাবেন। এরপর আরও দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অনসাইট ফ্যাক্টর এবং অফসাইট ফ্যাক্টর। অনসাইট ফ্যাক্টর হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেগুলোর অনসাইট রিলেটেড, অর্থাৎ ওয়েবসাইটের ভেতরকার ফ্যাক্টরগুলো, যেমন ওয়েবসাইটের পেজ ঠিকভাবে লোড হচ্ছে কিনা, ওয়েবসাইটের স্পিড কেমন, কোনো ডেড লিঙ্ক আছে কিনা বা ব্রোকেন লিঙ্ক আছে কিনা, টেকনিক্যাল কোনো ইস্যু আছে কিনা, এই ইস্যুগুলো। আর অফসাইট ফ্যাক্টরের মধ্যে সবথেকে প্রধান ফ্যাক্টর হচ্ছে ব্যাকলিঙ্ক। আপনার ওয়েবসাইটকে কতজন মানুষ লিঙ্ক দিতেছে, কতজন আপনার ওয়েবসাইট সম্পর্কে কি বলতেছে, আপনার কি পরিমাণ শেয়ার আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের অফসাইট ফ্যাক্টর বা আপনার ওয়েবসাইটের বাইরের যে ফ্যাক্টর, সেগুলো র্যাঙ্কিংয়ে ভূমিকা রাখে। তো এই বিষয়গুলো যদি সঠিকভাবে অপটিমাইজ করা যায়, তাহলে ইনশাআল্লাহ আপনিও আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। এই পর্বটা এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে ভুলবেন না। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি।